জেনারেল যে ইয়েটা, আহ, প্রকৌশলগত যে বিন্যাস, এটা খুব সহজ। যে কবিতায় একটা গল্প আছে, যদি গল্প না থাকে ইমেজ থাকতে হবে। সেই কবিতাগুলো বহুল পাঠ্য হয়। আমি আহ, অসংখ্য রবীন্দ্রনাথের তো বেশিরভাগ জনপ্রিয় কবিতা গল্প, প্রেমিকা জুটি, তারপরে পুরস্কার, আহ, সেদিন বরষা ঝরে 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 কহিল কবির স্ত্রী, রাশি রাশি মেল করিতেছ জড় রুচিতেছ বসি পুঁথি বড় বড়, মাথার উপরে বাড়ি বড় বড় তার খোঁজ রাখো কি। তারপরে এরকম কবি, এর একটা গল্প বিরাট। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন, আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, রঙিন শুধু লিখে তুই ছিল মোর দুই, ইত্যাদি। তারপরে যদি জীবনানন্দ দাশ, আমি যদি সেও যাই, রবার্ট ফ্রস্টের ওখানে যদি যাই আমরা, আমি অল্প অল্প যা যা পড়লাম, তো খুব বিখ্যাত যেগুলো, সেগুলো দেখবেন যে গল্প আছে। রোড নট টেকেন, তারপরে কি, আউট আউট, সব গল্প, কোনো না কোনো একটা গল্প স্ন্যাপশটের মতো, মানে এটা জি স্যার। উম, দৃশ্য ঢুকে যায় স্ন্যাপশটের মতো। আর কিছু দেখলাম ইমেজ আছে। যদি আমি জীবনানন্দ দাশের কবিতার মধ্যেও যাই, সেখানেও দেখা যাবে যে ওই গল্পের ব্যবহার নিয়ে গেছে তাদের আপনার ফাল্গুনের রাতের আধারে, তখন লিচু বুঝে পঞ্চমী চাঁদ মরিবার কোনো প্রাসাদ, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার। গল্প। পরে যদি ক্যাম্প আমি ফেলিয়াছি, বা আর এটা যদি হাজার বছর আমি পথ হারিতেছি পৃথিবীর পথে, সেই পথ হচ্ছে পৃথিবীর অন্ধকারে মালয় সাগরে। এটার ভেতরে কিন্তু একটা জার্নি আছে, একটা গল্প আছে, একটা শর্ট আছে, দৃশ্য, চিত্র। তার মানে কবিতার মধ্যে হয় ইমেজ, নয়তো গল্প। এই দুইটার একটা যদি না থাকে, এই দুইটা কোনোটা থাকতেই হবে, না থাকলে সেই কবিতা টিকবে না। এটা হয়তো কবিতা বলে চালানো যাবে, এটা লিটিল ম্যাগে ছাপা হবে, পড়বে কেউ পড়বে না, আরো হয়তো একটা দুটো লাইন হলো, কিন্তু মানে, আহ, ভালোবেসে কেউ যদি খুনি হতে চান তবে আজই হয়ে যান, উৎকৃষ্ট সময় কিন্তু আজ হয়েছে, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এর ভেতরে ওই ইমেজ গুলো আছে। যখন কোনো লেখক খুব কনফিডেন্ট হয়, যে তা সে টের পায়, আমার ধারণা, মানে বুঝতে পারে যে এটা টিকে যাবে, এটা বোধহয় টিকে যাবে। আমি এরকম দেখলাম রবীন্দ্রনাথের মধ্যে, যে এই ভদ্রলোকটা দেখলাম যে এত লিখলো, এত তারপর সে কনফিউজড ছিল। সে কিন্তু যে 100 বছর পরে যে তার এই ক্রিয়েশনে লাস্ট করবে কিনা সে কিন্তু নিশ্চিত ছিল না, খুবই কনফিউজ ছিল। এই কারণে ওই কবিতার যেমন, আজি হতে 100 বর্ষ পরে কে কবি পড়িছ বসি আমার কবিতা খানি, কুতূহল ভরে আজিকার কোন গান, আহ, কোন সুর বিহঙ্গের কোন গান পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে। খুবই confused যে 1300 সালে বসেছে লিখছেন, যে 1400 বছর সময়ে যে রিডার, সেই রিডার তাকে নেবে কি নেবে না, সে এখন আর নিশ্চিত না, সে কনফিউজ হয়ে আছে। 1400 সালের দিকে এসে, মানে 1400 সালের একটু আগে আগে নজরুল ওই কবিতার, 1400 সালের আগে আগে নজরুল আবার একটা রিপিটও করে দিলেন, এনসিও করলো যে নজরুল একটা কবিতা লিখলো, যে সেটার নাম 1400 সাল। আহ, আজি হতে 100 বর্ষ আগে স্মরণ তুমি করেছিলে শত অনুরাগে, আজ হতে 100 বর্ষ আগে।
আগেই বলেছেন, ঠিক আছে গুরুদেব, আপনি যা লিখেছিলেন এটা ঠিকই আছে। 100 বছর আগে যেটা বলছেন সেটা ঠিক। আমি দেখলাম এত কনফিডেন্স দেখছি আমি শেক্সপিয়ারের ভিতরে। একটা ওই যে 55 যেটা, স্যার, ওই কি বলে, শেক্সপিয়ারের 55 নম্বর যে এটা, আহ, সেইখানে সে বলল যে, "Not marble nor the gilded monuments of princes shall outlive this powerful bride, but you shall shine more bright in these contents than answer to storm smile like this time." আমি এটা খুবই খুব দেখা খেয়েছি। কারণ রবীন্দ্রনাথ 100 বছর আমার কবিতা টিকবে কিনা সেইটা নিয়ে খুবই সে দ্বিধান্বিত ছিল, তার ভিতরে কনফিউশন ছিল। আর শেক্সপিয়ার তার সনেটের মধ্যে 55তম সনেটে সে বলতেছে, "Not marble nor the gilded monuments of princes shall outlive this powerful time." এই আমি যা লিখছি এটা হচ্ছে মানে এই সোনার ইয়ে গিল্ডেড মনুমেন্ট, এরকম চাকমুকি সোনা স্বর্ণালী কোনো মনুমেন্টও টিকবে না, সে কত কনফিডেন্ট। এবং এটা কখনোই হয়ে যাবে না, শ্যাওলায় ঢেকে যাবে না, স্টোনের ফ্ল্যাটিস টাইম সময়ের আবরণে ঢাকা পড়ে যাবে না। মানে সে নিশ্চিত ছিল যে তার কবিতা এটা থেকে যাবে এবং উজ্জ্বল হতে থাকবে। আমরা দেখলাম যে 400 বছর পরে এসে ঠিকই তো থেকে গেল এবং আরো উজ্জ্বল হলো রিয়েলি, যেটা শেক্সপিয়ার। এটা এক। তবে কবিতার শুধু কবিতার না, সাহিত্যের প্রায় সব শাখার আঙ্গিক, শৈলী, এগুলো আস্তে 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 চেঞ্জ হয়। চেঞ্জ হতে হতে যে কবিতার ভাষা, আমি নিজে, আমরা তো 20 বছর আগে যে ভাষায় কবিতা লিখতাম এখন দেখি নতুন জেনারেশনের যারা কবিতা লেখে বা সাহিত্যের উপন্যাস বা গল্প লেখে, এদের ভাষার ভিতরে একটা ব্যাপক চেঞ্জ চলে আসছে। আহ ওই যে যবে মম এবে তব, এগুলা তো গেছেই, ওগুলো তো আমাদের সময় ছিল না, এটা অনেক আগেই। তারপরে এটা জীবনানন্দের হাত ধরে এটা একটু চলে গেছে। কিন্তু আহ এরপরে আমাদের যে ভাষা আধুনিক হতে 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 আসছে, কিন্তু এখন গিয়ে গেছে, খাইছে, এগুলো ইউজ হচ্ছে। আমি এগুলো উৎসাহিত করি না, ঠিক আছে, মানে ঠিক শব্দটা ঠিক জায়গায় লাগছে বসছে কিনা সেইটা জরুরি। তবে এই ক্ষেত্রেও আমি আমার মানে আমি রবীন্দ্রনাথকেই গুরু মানি এই জন্য, রবীন্দ্রনাথ ভাষার স্ট্রাকচারকেও অতিক্রম করছে তার সময়ের চাইতে বেশি। যেমন আমি বলতে পারি, সরি, উনি আমি বোধহয় দুঃখিত। সময় বেশি নিয়ে ফেলছি স্যার, আমি না না না, আর আমাদের সময় আছে, আপনি বলতে থাকেন। খুবই যেমন উপভোগ্য হচ্ছে। উনি বলছেন, "রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগেও তো বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। বর্ণনাগুলো, এই যে যে এই বর্ণনাটা প্রায় 150 বছর আগে দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে আজকে এই ভাষার যে প্যাটার্ন, এই ভাষা তখন একেবারেই ছিল না। এটা একটা দুঃসাহস। কারণ কারণ উনি ওই লোকই যে একদম পিওর সংস্কৃত, মানে তৎসম শব্দ বহুল যে ভাষায় লিখছেন, যে যেমন "অন্য জন্মবিধি তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছে কর্ণ নাম যার, অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি,
কহ মোরে তুমি কে গো মাত বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বরাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ তব নত নেত্র কিরণ সংপাতে চিত্ত বিগলিত মোর সূর্য পর খাতে, শৈল তুষারের মতো। মানে তোমার একটা শৈল চূড়ায় যে বরফ, সেই বরফের উপর সান রে পড়ার পরে যে বরফটা গলে যায়, সেই রকম গলে যে গলে যায়। তবে নতুনত্ব কিরণ সম্পাতে তোমার চোখের সেই রে, আই রে, এটা চিত্ত বিগলিত, আমার হৃদয়ের ভিতরে যে বরফ বিগলিত হয়ে যায়। চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো। আমি বলছি যেটা, যে তৎসম শব্দগুলো অতি ভারী যে জামানা, খুব ইয়ে ছিল, উঠিলা রাক্ষসপতি প্রাসাদ শিখরে, কোন উদয় চলে দিনমণি জনের অংশুমালী, এই যে মাইকেলের। এই সময় দাঁড়ায় একটা লোক লিখতেছে, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো। একদম আজকে মনে হচ্ছে, আজকে লিখছে সে আজকে। এই ভাষা। তো ভাষা একটা এক্সপেরিমেন্ট, এটা যারা নাচের মতো খুব আহ, দীর্ঘ ইয়ে যাদের দৃষ্টি, তারা এই এক্সপেরিমেন্টটা করতে পারে। তারপরে এখন তবে আমার একটা ব্যস্ততা আছে। ঠিক এই সময় গত 8-10 বছরে যারা কবিতা লিখছে, নতুন বা সাহিত্য করছে, হয়তো উপন্যাস টুপন্যাস তো একটা পড়া হয়, তো এদের কাব্য ভাষা সম্পর্কে আমার একটু ইচ্ছায় আছে, আমি আপডেটেড না। মাঝে মাঝে পড়ি, আমার ভালো লাগে তাদের ভাষা। মার্জুক রাসেলরা যেটা শুরু করছিল, এদের ধরে আহ, আমার ওই সময়কার যারা মার্জুকের ভাষা বা প্রাপ্ত রাইস, সাফার টিপু, ওনাদের কাব্য ভাষা একটা নতুন আছে, একটা ডিপ থট কিন্তু থাকতেই হয়, নাহলে এটা ঠিক না। সে ছোট গল্প হোক, উপন্যাস হোক বা কবিতা হোক, এটা মানুষকে মোচড় দেবে। এবং ঠিক সমাজ পরিবর্তনের জন্য আমরা লিখি টিখি এগুলো বলে লাভ নেই। ইটস আর্ট, ইটস অ্যান আর্ট। এটা আর্টটা অটোমেটিক কোথায় সমাজ বদলাবে কি বদলাবে না, এটা কিন্তু লেখকের কাজ লেখা, কবির কাজ কবিতা লিখে যাবে। সে সোসাইটি চেঞ্জ করার স্বপ্ন দিকে লিখতে বসছে, এইরকম হয়তো সুকান্ত ভট্টাচার্যের মতো কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে, তারা হয়তো, এদের সংখ্যা খুব কম, আহ, একদম নাই তা না। নাজিম হিকমত রাও আছে, নাজিম, সেই তুরস্কের কবি এখন আছে। এই যে যে গাজায় বিরাট বিরাট যুদ্ধ হলো, যুদ্ধ হচ্ছে, আরো সাহিত্য এখন খুব সমৃদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে ফিলিস্তিনি কবিদের এখন প্রচুর কবিতা আসছে, নতুন, একদম দুর্দান্ত সব। আরবি বা অনেকে যারা প্যালেস্টিনিয়ান আমেরিকান বা ব্রিটিশ সিটিজেন আছে, এরা আহ, প্রচুর কবিতা লিখছেন আরব এবং এই আধুনিক সময়ের হয়ে উঠছে। তো এই এই বলতে পারে। আর আমার যেটা, এবার আমার দুইটা তিনটা বই আসে, দুইটা বই অলরেডি চলে আসছে অনেক আগে। একটা কবিতার বই, সেটাও অনেক আগে থেকে কবিতা গুলাই, আর নতুন কিছু কবিতা। আকাশের স্লেটে লেখা তারার আয়াত নামে একটা বই। আর অনেক পুরানো জাদু বাস্তব গল্প এই নামে একটা অনুবাদ গল্প সংকলন বেরিয়েছে। এটা মূলত বেশিরভাগ গল্পগুলাই আহ, লাতিন আমেরিকান যারা ম্যাজিক রিয়েলিস্টিক গল্প লেখেন, আহ, সেই গল্পগুলা নিয়ে বেশিরভাগই আহ, লিখেছি। এই তো। আর আমি একটা মৌলিক গল্পের বই, আমার একটা ক্যারেক্টার আছে, আমি এটা বহুবার ব্যবহার করি মাঝে মাঝে, এটা নিয়ে ভালো হয়েছে। তিরুমুল্লা নামে আমার একটা ক্যারেক্টার আছে।
আহ, তো এটা সে রাতে ঘরে তালা মারতে সিরুমুল্লাহর মনে ছিল না। এটা হচ্ছে গল্পের বইয়ের নাম। এটা অদ্ভুত টাইপের নাম হয়ে গেছে, আমি বুঝি, আমি ইচ্ছে করে দিচ্ছি। এটা যেমন শহীদুল জহিরের বইয়ের নাম দেওয়ার ক্ষেত্রে শহীদুল জহির আমাকে একটু প্রভাবিত করেছে, তার গল্প না, কারণ আমি তার গল্প বেশি পড়ি। সে রাতে পূর্ণিমা ছিল, এই টাইপের একটা কিছু। কিন্তু আমি, এটা হচ্ছে সে রাতে ঘরে আমাদের ছিল না, একটা গল্পের বই, বেশিরভাগই একটু ভৌতিক অধিভৌতিক এবং আহ, রহস্যময়তা, ভূতের গল্প না কিন্তু ভৌতিক গল্প, ভয় আছে, সাসপেন্স, এগুলা। এই তো। স্যার, আমার মনে হয় যে আমি অনেক সময় অলরেডি পার করে ফেলছি। আমি এত কথা যে আমি বলতে পারি, আমি নিজেই খুবই অবাক হচ্ছি। মানে এইরকম বাধ্যগত শ্রোতা, তো আমি বোধহয় পাবো, পাই না। এটা একটা কারণ থাকতে পারে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বলেন স্যার। না না, আমাদের প্রশ্ন আছে আপনার কাছে। হুট হুট করে শেষ হয়ে গেল মানে। না, আহ কোনো পরিধি নেই, সারা রাত বলা যায়। আমার আরেকটু আগ্রহ, আমার বলেন স্যার। আরেকটু আগ্রহ আছে শুনবার, মানে এক প্রকার ক্ষুধা আছে। সেটা হলো, আপনাদের ওই সময়টায় বিশ্ববিদ্যালয়ে পড়েছেন মফস্বলে, তারপরেও চিন্তা ভাবনার জায়গায় আপনাদের যে বৈচিত্র্য এবং একটা ব্যাপ্তি, ইন্টারনেট ছিল না, খবরের, কিন্তু আপনারা খবরের কাগজ পড়তেন। আহ এই যে যে পড়াশোনা করে ইংরেজি সাহিত্য, তারপরে সাংবাদিকতা, প্রথম আলোর সাথে যুক্ত হওয়া, এটা নিয়ে আরো একটু শুনতে চাই। এবং তার ভেতরে কবিতা এবং আহ গল্প লেখা, কথা সাহিত্যের দিকে আপনার ঝোঁক, এটা নিয়ে আর একটু বিস্তার শুনতে চাই আসলে। এটা খুবই আসলে, এটা আমি নিজেও ভাবি, এটা আমার একার ক্ষেত্রে না, আমরা যারা ওই পরিমণ্ডলে বড় হওয়া, গোপালগঞ্জ শহর তখন খুবই খুবই একদম বিকৃত বলতে যা বোঝায় তাই। কিন্তু আচমকা আওয়ামী লীগ সরকার চলে আসলো এবং তা শেখ হাসিনার কল্যাণেই বলি, যেভাবে বঙ্গবন্ধু অনার্স চালু হলো। আমার পরিবার, আমার আম্মা খুব অসুস্থ ছিলেন, যে কারণে আমাকে ইউনিভার্সিটিতে কোনো কোথাও বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না। তাহলে আমাকে হয়তো বিএ পাস করছে এই করতে হতে হতো, আমি ওটা একটু করতাম, অসুবিধা নেই। আর কিন্তু যেটা হলো ওইটা, অনার্স চালু হওয়ার পরে মোহাম্মদ মহসিন নামে একজন শিক্ষক আসলেন, শামীম রেজার খুব ঘনিষ্ঠ বন্ধু তারা। উনি এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। আছেন, আপনার সাথে হয়তো। হুম। মহসিন স্যার খুব আহ, আধুনিক তো বটেই। উনি, ওনার পড়াশোনাটা ছিল একটু প্রথাগত শিক্ষকদের বাইরের পড়াশোনা। আরেকটা আমার যে বিভাগীয় প্রধান ছিলেন, আপনি হয়তো স্যারের নাম সর্দার নুরুল ইসলাম। হুম, আহ, শুনেছি। মানে এত জনপ্রিয় ছিলেন। প্রথম জীবনে উনি বামপন্থী ছিলেন এবং বামপন্থী থিওরিস্ট বলা যায়। এই ভদ্রলোক বেটে করে পরে তাবলিগ করতেন, হুজুর মতো দেখা যেত, কিন্তু এত মিষ্টি এবং গোপালগঞ্জের সমস্ত মাস্তান টাস্তান তার ভক্ত। আমিও তার ট্যান্ডন হয়ে গেলাম। তো স্যার রায় অধ্যায়নশীল মেরিনার, এটা প্রথম ক্লাসের ভিতরে, এই যে যে কতগুলো বিষয় আসলে মানুষ বড়, তারা যে কত বড় বোঝা যায়। আমার, সে বোঝাচ্ছিল একটা বোর্ডের ভিতরে ছোট ছোট দাগ দিয়ে, বলে যে শোনো, এই এই ইউনিভার্সের ভিতরে সবগুলো একটা কসমিক সিস্টেম, এটা খুবই ম্যাগনেটিক ফিল্ডের উপর দাঁড়ানো। এই গ্রহগুলো এক একটা মেটালিক কিছুর মতো, একটা যদি ছুটে যায় তাহলে সব ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। এই ইউনিভার্সের সবকিছুই হচ্ছে এক একটা অবজেক্ট, যে এই ব্যালেন্সকে ইয়া করে। অ্যালবাট্রস ওরকম একটা অবজেক্ট। অ্যালবাট্রসকে মেরে ফেলছে। যেহেতু সে মেরে ফেলছে,
সেহেতু ওই ম্যাগনেটিক ফিল্ডে সে আঘাত করছে, সে একটা ক্যাওস তৈরি, ক্যাওসের সূচনা করেছে এটা দিয়ে। এবং সেই কারণে তার উপরে এই আযাব নাজিল হয়ে গেছে। আমি ব্যাপারটা খুবই আমার স্ট্রাইক করলো। তাই তো মানে এইভাবে তো কোনোদিন ভাবিনি। আমি বললাম, স্যার এটা কি মানে আপনি বানায় বানায় বলেন নাকি? না, অনেক আছে। তো উনি এত সুন্দর এবং উনি খুব দার্শনিক কিছু কথা বলতো। তখন আমি একটা, উনি একজন কথা বললেন, আমি তখন নোট করে রাখলাম ওই কথাটা। হয়তো ওনার কথা কিনা, যেমন উনি একদিন বলতেছে যে, শোন, যে কবি অন্ধকারে এত কিছু দেখলেন, সে কবি অন্ধকারে ট্রাম দেখলেন না। আমি এত মানে স্ট্রাইক করলো, জীবনানন্দ দাশ ট্রামের চাকায় পড়ে মরে গেল। হ্যাঁ। সে অন্ধকার নিয়েই তো তার প্রচুর কবিতা। সে ব্যাঙ দেখে, ইঁদুর দেখে, অমুক করে তমুক করে, পঞ্চমী যান, তারপরে হ্যাঁ, খেতা ইঁদুর, কত কিছু দেখে। যে কবি অন্ধকারে এত কিছু দেখলেন, সে কবি অন্ধকারে ট্রাম দেখলেন না। পরে আমি এইটা, এই লাইনটা করে তারপরে আমি একটা লিটল ম্যাগে ছেপে দিছিলাম ওনার। কিন্তু উনি কিন্তু লেখে নাই, উনি জাস্ট বলছেন, বলছে। ওনাদের সাথে থাকাতে আমার একটা, উনি আরেকটা ইংরেজিতে একটা কথা বললো, আমি সেটা টুকি রাখলাম। হ্যাপি ইজ দ্যাট ম্যান whom conscience does not accuse him for the thing what he does. তাই তো। আমার যদি বিবেক যদি আমাকে তাড়িত না করে, তাহলে আমি যদি খুন করে আসার পরেও যদি আমি বিবেক তাড়িত না করি, তাহলে আমি খুশি, সুখী। যে কোনো খুবই দার্শনিক, এই ধরনের দার্শনিক কথাবার্তা বলতো। হ্যাঁ, তখন এরপরে আমি একটা উদীচীর সাথে যুক্ত হলাম। ওইখানে যে আসলে এগুলা চর্চার সুযোগ তৈরি হলো লোকালি, বাট হয়তো নাজিম হিকমতের একটা কবিতা পড়লাম, সেটা মুখস্থ করলাম, তো শোনাতে তো হবে কাউকে। একটা একটা বড় অডিয়েন্স হয়ে গেল। কারণ 30-40 জন আমরা বন্ধু বান্ধব ওই ডিসি অফিসের সামনে, অনেক বড় ইয়েতে জাকার হচ্ছে। যেহেতু তখন মোবাইল নাই, ইন্টারনেট নাই, এটাই বিনোদন তখন। এটা একটা কাজ করেছে, কিন্তু আমি বাইরে যাওয়ার আর সুযোগ হয়নি। কিন্তু আহ, বাইরে বলতে মানে গোপালগঞ্জ শহরের বাইরেই আমি যাই, বিদেশ তো অনেক পরের কথা। কিন্তু একটা ইয়ে ছিল, একটা জানার ইয়ে ছিল। আমার নানা বাড়িতে অনেক অত্যন্ত গ্রাম, সেই গ্রামের ভিতরে খুব ছোটবেলায় আমি তো 7 মিনিটে পড়ি হতো, একটা ক্যাসেট পেলাম তখন প্রথম, ওই যে জর্জ মাইকেলের একটা ওই যে সিতারা ক্যাসেট, কেয়ারলেস হুইসপার এই টাইপের গান, ইংরেজি গান। আমার বাসায় টুইন অন নাই বা ক্যাসেট প্লেয়ার নাই, অনেক পরে হলো। কিন্তু ওইটা আমি চুরি করে আনছিলাম, মানে নানা বাড়ি থেকে। পরে ওটা চালাইছি একবার যখন হলো। তখন তো যে ইংরেজি এই গানের ভিতরে কি বলে তখন তো কিছু বুঝি না, কিন্তু আমাকে টানে। তো ক্যাসেটের ইসের সাথে ওই অ্যালবামের সাথে তখন ওই লিরিক্স গুলা কবিতার মতো হয়ে যায়। আমি তখন ওগুলো মুখস্থ করি। মানে ওয়েস্টার্ন যেই পরিবেশ প্রতিবেশ সম্পর্কে কোনো ধারণাই নাই, তা আমি স্রেফ মুখস্থ করছি, বুঝে হোক না বুঝে হোক মুখস্থ করছি লিরিক, কবিতার মতো মুখস্থ করেছি। ওইগুলা কিন্তু মানে হাইলি পোয়েটিক ওয়ে। হুম। Tonight the music seems so loud, I wish that we, আমি কিন্তু এটা সেই মুখস্থ করছি, সেটা সেটা পড়ে শোনাচ্ছি। হুম। In this crowd, maybe it's very, it's very weird. We had each other with nothing to say. We could have, আমি এই যে এরকম no need must stay to say elephant in it. হুম। কিন্তু এখনকার আমার বাচ্চা যে পোগায় বা কথা বলতে পারে না, ছোট ছোট কিন্তু
সেটা কমিউনিকেট করে, কারণ ওই ইউটিউব দেখতেছে, গেমস, ইংরেজি, ও আমরা গ্রামে কিছুই শুনি নাই, রেডিও যে যেগুলা হয়েছে হয়েছে, তারপরে নজরুল পাবলিক লাইব্রেরি এখনো আছে আমাদের সচল গোপালগঞ্জে, ওইটা ময়েন স্যার মহিষা। ছিল। উনি উনি আমাদের একটা বিরাট বিরাট মানে আমি যখন ওই লাইব্রেরিতে গেলাম, ওইটা কিন্তু ওনার কালেকশন হিউজ, এবং একটা খুব এক্সক্লুসিভ, যেটা এক্সক্লুসিভ সেটা সবার জন্য ইয়ে ছিল না, আমার জন্য অনেক দিছিল, যেহেতু দেখছে যে সেটা বারবার আসে এবং দীর্ঘদিন এর বিশ্বাস করা যায়, তখন তুমি কিছু অ্যাক্সেস দিচ্ছি। বই আসলে বই, বইটাই ফাইনালি পড়লে যেটা হয়, আর না হোক বৈষয়িক কিছু না হলেও উম, আহ, আত্মবিশ্বাস বা ভিতরের একটা শক্তি করে। কারণ আমি বুঝতে যে আমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাবলিক ইউনিভার্সিটিতে এই যে যেমন আমাদের যারা কলিগ আছে, বা যারা সাংবাদিকতায় মোটামুটি আমাদের প্রায় 90% সাংবাদিক, হয় ঢাকা ইউনিভার্সিটি, না চিটাগং ইউনিভার্সিটি, বা রাজশাহী ইউনিভার্সিটি, বাইরেও পড়াশোনা আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোয় টাফ, প্রথমত এন্ট্রি দেবে না, নেবে না। কিন্তু আমার অসুবিধা হয় না, আমি এটা বুঝি যে ওদের সাথে, বরং ওদেরও অনেক সময় অসুবিধা হয়, কারণ ও ওই ওর পাঠ্য বা ক্লাসের বইয়ের ভিতরে আটকা আছে। তা আমি ক্লাসের ভিতরেই কখনো থাকি নাই, এবং ওই কারণে আমার ক্লাসের রেজাল্ট ভালো না। যদিও অন্যদের চাইতে মনে হয় আমার সময় আমি যখন ওই কবিতার অর্থ বুঝতেছি না, নাটকগুলো বুঝতেছি না, আহ, কিন্তু ওই যে ডক্টর ফস্টাস, আমাকে বুঝতেই হবে জিনিসটা, মানে ওপাশে কিন্তু আমি ফেল করে যাচ্ছি, অন্য কিছুই আমার পড়া হয় নাই, কিন্তু ফস্টাসটা আমার পড়াই থাকবে। ওইটা আমি বোঝার জন্য এই ডিকশনারি যাচ্ছি, বোঝার চেষ্টা করছি, ইন্টারনেট নাই, তার ধারণাই নাই। আবার ওই পরিবেশ, ওই ওয়েস্টার্ন যে আবহ, সেটা তো আমার পরিচিত আবহ না, ওই তিনটার নেবে আমার পরিচিত তো আবহ না। আমি লন্ডনে যাইনি, আমি ডোভার বিচ চাইনি, কিন্তু আমি ওটা একটা মনে মনে একটা কল্পনা বানায় বানায় আমি তখন এটা বোঝার চেষ্টা করতেছি, এবং ওর পিছনে আমি প্রচুর সময় দিচ্ছি। কিন্তু ফাইনালি যেটা হলো, আমি রেজাল্ট মানে পরীক্ষায় তো লিখতে হয়, আনসার করতে, আমি তো ওদিকে ওর জন্য আমি পড়িনি, টেক্সটটা পড়ার চেষ্টা করছি, হয়তো দুইটা যেটা ভালো লাগছে ওইটা নিয়ে আমি পড়ে আছি, বাকিগুলো পড়িনি, খুবই খারাপ result। তো কিন্তু আমি এখন একটা ইয়ে করতে পারি, এটা আমার উপকার করছে সবসময়, কারণ আমি এখনো ওই ওই সেই 30 বছর আগের ওই লেখাগুলো আমি রিকল করতে পারি, বা ওটা আমি ধরতে পারি। এটার মূল কারণ ছিল বোধহয় ঠিক পাশ করার জন্য আমি পড়ি নাই, নিজের কারণে পড়ছি। এটা আমার অনেক সময় সাহস দেয়, আমি কথা বলতে আহ, কথা বলি না, কিন্তু আমার মনে হয় যে এটা উম, প্রত্যেকের এই জিনিসটা যাওয়া উচিত, মানে আর এখন তো অনেক সহজ হয়ে গেছে, ইউটিউবে এত সুন্দর, আমি যেই কবিতা বুঝি বুঝতেছি না, ওইটা ইউটিউবে করলে এটা ব্যাপক, তারা একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেবে। মাঝে মাঝে এখন সময় কম পাই, কিন্তু ধরেন মাঝখানে উর্দুর ভিতরে ঢুকে গেলাম, উর্দুর সম্পর্কে আমার ধারণা নেই। উর্দু খুব ভালো। এখন আমার সাথে একটা লোক আছে, 11টা ভাষা জানেন, ওনার নাম জাভেদ হোসেন। হুম। জাভেদ হোসেন খুবই পরিচিত উর্দু সাহিত্যের উপরে, ওনার বহু কাজ আছে, মির্জা গালিব, অমর খায়াম, এগুলা
প্রচুর ট্রান্সলেশন আছে। তারপরে কার্ল মার্কসের যত ওয়ার্কস সেগুলার ট্রান্সলেশন আছে, তার অনেক কাজ আছে। আহ, একটা মাঝখানে একটা আহ, দিল্লিতে এই যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে একটা বিক্ষোভ হয়েছিল। ওইখানে বামপন্থী ছেলেদের মোদী সরকার আটকালো। ওমর খালেদ নামে একটা ছাত্র ইউনিয়নের ছেলে, আরো কয়েকটা ছেলেরা আটকালো। তাদের অপরাধ ছিল তারা হাম দেখেঙ্গে এই গানটা তারা হুম। গাইছিল। তো গানটা আমার কি, এটা ফয়েজ আহমেদ ফয়েজের। পরে আমি এটা গুগল করলাম, হাম দেখেঙ্গে, খুব ভালো লাগে। তারপরে এ তারপরে পুরো গানটা মুখস্থ করে ফেললাম, পুরো জিনিসটা এই করে ফেললাম। আসলে গান না, দীর্ঘ কবিতা, মানে দীর্ঘ ইয়ে, ডিপ কবিতা। এখন হচ্ছে কি, এগুলা এখন আর বই পড়া যাবে না। কেউ যদি চায়, মানে এই ক্লাসিক সাহিত্যের যেগুলো মূলত কবিতা, তার জন্য বই তো ভালো, কিন্তু বইটা আমাদের সামনে চলে আসছে মোবাইল ফোনের ভিতরে। আর আমরা কিভাবে কি ইউজ করতেছি তার উপর নির্ভর করতেছি। স্যার, আমি প্রচুর কথা বলছি আজকে। না না, আপনার প্রথম কবিতার বই আহ, আর শিক্ষার্থীরা, আমার বিশেষ জানার আগ্রহ প্রথম আলো অধ্যায় কবে শুরু হলো, এবং ওই যে যে ওই ঢাকা কেন্দ্রিক যে আড্ডার জায়গাটা মারজুক ভাই বা ওনাদের সাথে, তো মারজুক ভাইদের সাথে তো আপনার গোপালগঞ্জেই গাজী ভাই আপনারা একটা সেই হ্যাঁ, সময় আলোড়ন তৈরি করেছেন। এটা একটা জিনিস যে মানে ঢাকায় তখন একটা খুব ওই ইয়ে ছিল যে আজিজ মার্কেটটা তখন হ্যাঁ, কবিদের একটা আড্ডা। তো আড্ডা, এখানে নানান কিসিমের লোক, কেউ এত মানে তো কবিতা লেখে বা কবিতা চর্চা করে, চাকরি সঞ্জীব বাকরি। চৌধুরীদের সাথেও তো আপনার একটা বিশেষ ওই সময়টায়। এই, হ্যাঁ, এটা আমি খুব বেশি পাইনি কিন্তু, হুম, খুব বেশি না পাইনি। তো ওই সময় 2003-4-এর দিকে, তখন আজিজ মার্কেটিং, তখন মার্জুক ভাইরা ছিল খুব সরব। দোতলায় আজিজ মার্কেটিং, এখানে যেটা হতো যে যারা কবিতা লিখছে তাদের একটা ব্যাচ, আবার সাহিত্য, আহ, হুমায়ুন আজাদ, তারপরে আব্দুল মান্নান সৈয়দ, এই যারা লেখক, মোটামুটি হুমায়ুন আহমেদ বাদে মোটামুটি সবাই কম বেশি আসতো, কোনো না কোনো কাজে আসুক বা যে আসুক। একটা ইয়ে ছিল যে মানে লেখার জগতের ভিতরে টাচে থাকার একটা জায়গা আজিম মার্কেট তখন ছিল। ওইখানে একটা দীর্ঘ সময় আমার গেছে, 3-4 বছর। কিন্তু পরে যেটা হলো, আহ ওইখানে গেঞ্জির বা ওই যে টি শার্টের যে মার্কেট হয়ে উঠলো আর কি, বইগুলো, বইয়ের দোকানগুলো বাদ হয়ে টি শার্টের মার্কেট। তার আগে যেটা, একটা যেটা আমার জন্য, আমি কবিতা থেকে বিচ্যুত হলাম, অবসরে চলে গেলাম যে কারণে, সেটা হলো আপনার আমার পেশাগত কারণে আমি চলে গেলাম নিউজের ভেতরে। নিউজ খুব হার্ড, ইয়ে, হার্ড নিউজ, যেটা মানে মাটি কাটার কাজের মতো। এখানে কোনো ইমোশনের জায়গা নেই, এখানে কোনো আপনি কোনো সাহিত্যের কোনো কোনো শব্দ আপনি বসাতে পারবেন না। এখানে কি ঘটছে, ডিরেক্ট সেই এবং ফরম্যাটের কিছু শব্দ, এই শব্দের বাইরে আপনি কোনো এক্সপেরিমেন্ট করা বা সাহিত্য এর সুযোগ নেই, করা যাবে না। মেদহীন হতে হবে, যত কম কথা। আর বিকেল 4টা থেকে হয়তো রাত 12টা, 12:30, অনেক সময় এসে 2টা পর্যন্ত হয়। তো এইটা আমি দীর্ঘ একটা সময়, এবং এখান থেকে আমি আজকের কাছ থেকে যুগান্তরে চলে গেছি। যুগান্তরে সেম, যুগান্তরে ছিলেন তখন আমি অবশ্য উম, সাহিত্যের ওদের সাথে আমার টাচ ছিল। তখন হেলাল হাফিজ আমার কলেজ ছিলেন তখন, হেলাল, হুম, উনি এখন সম্পাদকের কাজ করেন। আর আমাকে নিয়ে গেলেন তিনি আবুল হাসান শাহরিয়ার। আবুল হাসান শাহরিয়ার নিশ্চয়ই হয়তো, উনি বেশ কিছু
ভালো কবিতা বা উইচ মিঠি কবিতা আছে তার। তখন যেতে চাও যাবে আকাশ দিগন্তে বাধা কোথায় পালাবে, প্রতীক্ষারও থাকা চাই শেষ, কাপেই জুড়িয়ে গেল চায়ের বয়স। এরকম কিছু কিছু লাইন খুব ভালো লাগতো শাহরিয়ার ভাই। এবং ওই সময় শামসুর রহমানের সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, তখন ওনার বয়স অনেক হয়ে গেছে। ও করতে পারে ওনার বাসায় দেখা যেতাম। আমার একটা ভালো একটা স্মৃতি আছে, সেটা হলো 2007 সালের দিকে একবার শাহরিয়ার ভাই আমাকে পাঠালো যে আমরা একটা যুগান্ত একটা ঈদ সংখ্যা করবে, সেইখানে আল মাহমুদের একটা গল্প, ছোট গল্প, সরি উপন্যাস, তো উপন্যাসটার নাম আমি মনে করতে পারছি না। তো মাহমুদ ভাই তখন চোখে দেখতো না, অনেকদিন আগে থেকে চোখে দেখতো না, খুবই কম মানে লিখে। তো সে যেটা করতো, সে বলতো আরেকজন লিখত। আমি গেলাম যে আজকে মানে এক একদিন এক একটা চ্যাপ্টার বলবো, লিখবা, 6 দিন বা 7 দিনের ভিতরে শেষ হবে। ঠিক আছে। তারপরে যাই ওনার বাসায়, তো উনি বলেন, এবং ওই যে আমি দেখলাম যে একটা ভয়ঙ্কর রকমের স্মৃতিশক্তি এই লোকটার। একটা স্টোরি সে বলছেন, হয়তো আহ, 1 ঘন্টার ভিতরে এরপরে আরেকজন আসবে, আরেকটা উপন্যাস, ঠিক আছে, সে আবার আলাদা এরকম সিরিয়াল। তো আহ, আমি যখন পরের দিন যাচ্ছি, হয়তো সকাল 11টায়, তো বললো যে, হ্যাঁ কোথায় যেন শেষ করছিলাম, বললাম যে ওই তো ওইখানে যাই, ওকে ঠিক আছে। আমার শুরু করলো, মানে পরে আর করতে যাই, তেমন তারপরে ইডিওলজিক্যাল কিছু মিল ছিল, হয়তো শুনতে পারি। তার ওখানে আমার যাওয়া আসতে শুরু হলে আমি মানে আমাদের হ্যাঁ, মাহমুদ ভাইয়ের বাসা সিগারেট, তো তার অনেক বয়স, সিগারেট ওই কিছুক্ষণ হয়তো উম, ওদের কবিতা লেখে। একটা খুব ইন্টারেস্টিং একটা কবিতার কথা মনে পড়ে, যাহারা ভাদুড়ি, ওটার নাম, ওইটা সে বলছে, কবিতাটা এরকম ওই গল্পের মতো করে যে অনেকদিন পরে একটা যাহারা আমার দরজায় এলো, এরকম আমি হুবহু না, মানে ঘটনাটা এরকম যে যাহারা দরজায় টোকা পড়লো, একটা আমি দরজা খুললাম, একটা মেয়ে, মানে সে যাহারা, যাহারা দেখলাম যাহারা বড় হয়ে গেছে, যাহারা কিন্তু যাহারা যাহারার একটা বর্ণনা দিছে, কোথায় ছিল যাহারা, যাহারার দেশে ছিল, দেশ থেকে আসছে, যাহারার দেশ বলে তখন যাহারার দেশের একটা বর্ণনা, ভাদুগড়, ভাদুগড় নামে সে জাদুঘরে সে খুবই অভাব অনটনগ্রস্ত। এই কবিতাটা সে লিখলো, এবং যারা এক সময় বললো যে স্যার তাহলে আসে, আবার বললো যে উনি যে আজ পড়ো তো, আমি এটা আবার পড়ে তাকে শোনালাম। তার দেখি এই ভদ্রলোক আক্ষরিক অর্থেই এটা সে তার চোখ দিয়ে পানি পড়তেছে, সে কান্না করতেছে, বেশ শব্দ করে কান্না করলো। আমি বললাম, ভাই মত ভাই কি হয়েছে, মানে এরকম তো বুঝলাম না। বলে যে এই মেয়েটা, যার মেয়ে, সে এই যে তুমি যে শ্রুতি লেখো, সে কাজ করতেছ, সে এটা করতো, সে যারাই ছিল, সে বালুরঘাট থেকে আসছে,
তারা খুবই দরিদ্র ছিল। পরে তার বিয়ে শাদী বোধহয় সে আবার চলে গেছে। সে বোধহয় মরে গেছে। ইন্টারেস্টিং, মানে এগুলা এরকম একটা অনেক স্মৃতি তো, অনেক সাহিত্যের সাথে এদের সাথে। আল মাহমুদ আমার কাছে খুবই, মানে এই সময়ের, এই সময় না, দীর্ঘ সময়ের এমন আহ, তার শক্তি মনে হয় তার তার কবিতার মধ্যে এই মুহূর্তে তার ধারে কাছে মনে হয়। আমি একেবারে পাই জীবনানন্দ শূন্য একটা চ্যাপ্টার ছিল আলাদা। Second, তারপরে আসলে জিজ্ঞেস করলাম কোথেকে আবার কথা। তারপরে তো এগুলো আসলে আমাদের যে কাজ সেটা আসলে 8-10টা ছাত্রের মধ্যে এরকম। এখন বুঝলাম বাইরে থেকে যে এরা মনে হয় সাহিত্য বা ভাষা থাকে, সাহিত্য অনুষ্ঠান এরকম না জিনিসটা। এটা খুবই কাঠখোট্টা একটা জায়গা। তবে আমার ভাগ্য ভালো যে আমি যে সেকশন আছে এখানে একটা সৃজনশীলতা তাও কিছুটা একটা আছে ফরম্যাটের মধ্যে। যেহেতু এখন আমি এডিটোরিয়ালে কাজ করি, আমি 12 বছরের মধ্যে নিউজে কাজ করছি, যেটা মানে মাটি কাটার কাজের মধ্যে যেটা বললাম। এখন যে জায়গায় একটা কাজ করি সেই কাজটা অনেকটা শাড়ি বোনানোর মতো একটা ব্যাপার, যে এটাও বোনানোর কাজ ফরম্যাট, কিন্তু এর ভিতরে কিছুটা ইয়ে, মানে নিজস্ব রং দেওয়ার, নিজস্ব একটু বয়নের ভিতরে একটু এক্সপেরিমেন্ট চালানোর একটা সুযোগ আছে। যে যেটা নিজের লেখার ভিতরে করা যায়। লিখতে চাই এরকম লিখি আমি। আমি যখন কথা বলছি আপনাদের সাথে, আমি এর আগে একটা রুম লিখে উঠলাম দ্রুততার সাথে। ট্রাম্প ইয়ে কোনো কিছু না, বাট এখানে তো রেডারের ব্যাপার আছে থাকে আমাদের, আমরা যেহেতু চাকরি করি আমাদের সেন্সরে বলে যে রিডার পড়ে গেছে, দ্রুত এটাকে up করতে হবে, আজকে টার্গেট আছে এরকম এত লক্ষ পড়াতে হবে। তো ট্রাম্প ওই যে $30 মিলিয়ন বাংলাদেশকে একটা ইউএস এআইডি বোধহয় ছিল, সেটা নিয়ে বলছে যে আপনারা ভাবতে পারেন যে এরকম $30 মিলিয়ন দিয়েছে এমন একটা সংস্থারে, যার যে সংস্থায় মাত্র 2জন লোক কাজ করে। আহ, তো আমি যেটা লিখলাম স্যাটার করে, যেটা আর কি, যে আপনার তো কোনো ধারণাই নাই ট্রাম্প, আপনি আমাদের আন্ডার এস্টিমেট করছেন। 28 লক্ষ কোটি টাকা আমি পাচার করছি, রপ্তানি করছি আপনার দেশে, বিভিন্ন দেশে। 300 কোটি টাকা আমার দেশের একটা গ্রামের যে কোনো লোক, মানে একটা আমার প্রাইম মিনিস্টারের কাজের লোক, যে উনি নিজে 400 কোটি টাকা মানে কি, আপনি 329 মিলিয়ন ডলার, মানে 300 কোটি টাকা নিয়ে আসে। এই ধরনের এই আমার আছে। আর তো বিভাগ বা সেইটা প্রথম আলো অন্যগুলো আরো বেশি, এটা একদম খুবই, আমি অনেস্টলি বলি যেটা সিন্ডিকেট টাইপের, মানে এটা ইয়ে না, একটা ভালো লেখা হয়ে গেছে কিন্তু এটা এটা তারা এটা চক্রবৃদ্ধি বলে। চক্র শব্দটা রিয়েলিটি। শোনা যাচ্ছে না ভাই হঠাৎ করে। বেশ, ভিডিওটা অন করলে অফ করলে মনে হয় একটু ভালো শোনা যাবে। পুরো কথাই আমরা বেশ কষ্ট করে শুনেছি। অফিসে আমার মনে মনে হয় হয় যে ওয়াইফাই। আসলেই আমরা অনেকক্ষণ কথা বলেছি, আপনি যদি একটু অন্যদের দিয়ে যদি আমরা শেষের দিকে চলে যাই, হ্যাঁ, আমরা শেষ করি। আচ্ছা। শিক্ষার্থীরা, তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা ওনার কাছে? আমি তোমরা আমি প্রশ্ন করতে পারো। যারা আছে তারা কি যদি পরিচিত হই তাদের সাথে নাম বলে যদি আপনারা একটু পরিচয় করেন। হুম। আমি আপনাদের ভাই, এবং এই কলবন্ধুর থেকে যেহেতু আপনারা কে কোথায় থেকে কি নাম বলে যারা আছে, আমি ভিডিওটাকে অফ করবো স্যার। না না, এখন শোনা যাচ্ছে ভালো। ঠিক আছে।
মাহমুদুল, শুরু করো তোমরা। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম। মাহমুদুল হাসান। আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। আমি এখন স্নাতকোত্তর পর্যায়ে আছি। আর হুম, আমার গ্রা- জেলা শহর হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম। জি। মাহমুদুলের একটা লেখা মশিউর ভাই মারা যাওয়ার পরের দিনই ছাপা হয়েছিল প্রথম আলোতে। আপনি মাহমুদুলকে চিনেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা দায়িত্ব নেই। আপনার সাথে আমার একটু পরামর্শ নেওয়ার আছে। সবাই পরিচিত হোক, হ্যাঁ, সেই কথা হবে। প্লিজ প্লিজ। হ্যাঁ, বিবেক। শুভ সন্ধ্যা। আমি বিবেক বিশ্বাস। বর্তমানে পড়াশোনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ 8100, ইংরেজি বিভাগে স্নাতক পর্যায়ে। বিবেকের মানে বাড়ি কি গোপালগঞ্জে? জি, আমার বাসা গোপালগঞ্জের কোটালীপাড়াতে। আসসালামু আলাইকুম। আমি আফিয়া হুমায়রা ওয়ালাইকুম খান মৌলিক, আসসালাম। ইংরেজি বিভাগ প্রথম বর্ষ প্রথম সেমিস্টার। আমার জেলা খুলনা। কোথায়? খুলনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুলনা। অশোক, অশোক, দ্রুত বলো। নমস্কার। আমি অশোক হালদার। আমি ইংরেজি বিভাগ তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারে বর্তমানে অধ্যয়নরত আছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার বাসা গোপালগঞ্জে, কোটালীপাড়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অশোক। এরপরে স্নিগ্ধা আছে। আসসালামু আলাইকুম। আমি স্নিগ্ধা শর্মিলী রিয়া। আমি ইংরেজি বিভাগের এমএ শিক্ষার্থী। আমার বাসা পিরোজপুর। আচ্ছা। পিকলু, বিপুল। শুভ সন্ধ্যা সবাইকে। আমি পিকলু কুমার পাল, বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত আছি ইংরেজি বিভাগে। আর আমার বাড়ি হচ্ছে ফেনী। পেন। আহ, শুভ সন্ধ্যা সবাইকে। স্যারকেও শুভ সন্ধ্যা। আমার নাম বিপুল দেব শর্মা। আমি ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। সম্প্রতি পড়াশোনা শেষ করেছি। আমার জেলা দিনাজপুর। আমি এখন আছি রংপুরে, তিস্তার কাছাকাছি একটা জায়গায়। আহ, এই আর কি। আসসালামু আলাইকুম। আমি নাহরিন জান্নাত, ইংরেজি বিভাগ দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছি এবং আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ, গোপালগঞ্জ কোথায়? উপজেলা টুঙ্গিপাড়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, আমি স্টেলা ঢালি। আমার জেলা বাগেরহাট। আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আমি তো পুরো সাহিত্যের ভিতরেই আছি, তাই সাহিত্য, সবাই সাহিত্যের মধ্যেই। আবিদা, মহসিনা, ইমরান। আসসালামু সালাম। আলাইকুম। আমি মিস মহসিনা। উম, বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আমার জেলা খুলনা। বাহ। আবিদা। সালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আমি আবিদা ওয়ালাইকুম সুলতানা, আসসালাম। ইংরেজি বিভাগ থেকে সম্প্রতি আমার মাস্টার্স কমপ্লিট করেছি। এখন ঢাকাতে আছি। আর আমার গ্রামের বাড়ি ফরিদপুরে। আচ্ছা। হ্যাঁ, মাহমুদুল, তোমার প্রশ্ন ছিল ভাইয়ের কাছে। হ্যাঁ, ভালো।
জি স্যার। স্যার, প্রথমত আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনি আহ, আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। আহ, সাইফুদ্দিন আহমেদের প্রতিও গভীর কৃতজ্ঞতা আর কি। আপনার শশা ব্যস্ততার মাঝেও আসলে আমাদের সময় দিয়েছেন। আপনার গুরুত্বপূর্ণ সব বেড়ে ওঠার যে কাহিনী বা আপনার আহ, না, মফস্বল কমন জায়গায় কাজ করা, সমস্ত কিছু জেনে আমরা বেশ অনুপ্রাণিত আর কি। আর আপনার সাথে ফেসবুকে যুক্ত হওয়ার সুবাদে আসলে আপনার ব্যাপারে আসলে একটু একটু খোঁজ খবর রাখি মাঝে মধ্যে। তো আপনারই নিয়মিত পাগলামি করতে আপনারই স্বরচিত যে রাতের উঠোনের বেহায়া বেশ্যাচার, আপনারই সকলটা আবৃত্তি শোনার সুযোগ হয়েছে। দারুণ লেগেছে আমার কাছে। আহ, আমি মাঝে মধ্যে কিছু আবুল মকসুদ আহমদ বা আপনার কলহাম যেগুলো প্রথম আলো প্রকাশিত হয় সেগুলো পড়ি আর কি। কালীভদ্রে আমিও লিখি অল্প বিস্তর। প্রথম আলো থেকে বেশ কিছু প্রকাশিত হয়েছে। হাবিব স্যার জানেন আর কি এগুলোর ব্যাপারে, স্যারকে আমি শেয়ার করেছিলাম। আহ, তো আপনাকে এখানে পেয়ে আসলে এই ব্যাপারে পরামর্শ নেওয়ার, লোভ সংবরণ করা আমার জন্য বেশ কঠিন আর কি। দারুণ সুযোগ আপনাকে শুনতে পারা, আপনার কাছ থেকে একটু পরামর্শ পাওয়া। আর অনুবাদ সাহিত্য আপনার দখল থেকে বেশ আমি চমৎকৃত আর কি। আমি আপনার যে প্রথম আলোয় যে লেখাগুলো আসলে অনুদিত হয়েছে প্রজেক্ট সিন্ডিকেট থেকে সম্ভবত বেশি অনুদিত লেখাগুলো। তো এই সাহিত্যে আপনার যে অসাধারণ বুৎপত্তি, এটা নিয়ে তো আমরা শুনেছি আপনার কাছে। আরো কিছু যদি আপনি যুক্ত করতে চান সেটা শুনবো, এবং একই সাথে আমরা যারা আসলে সাংবাদিকতায় কাজ করতে আগ্রহী, বিশেষত আমার কথা যদি বলে, আমি প্রথম আলোয় কাজ করার বেশ উদ্গ্রীব হয়ে আছি। যদি কখনো সুযোগ হয় আমি যুক্ত হতে চাই। তো সেই জায়গায় আসলে দক্ষতাটা একটু আপগ্রেড করতে পারি অনুবাদের ক্ষেত্রে। আর যদি কলাম লেখার মান উন্নত করার ক্ষেত্রে আমরা যারা উৎসাহী আছি, আমাদের আসলে আপনি কি পরামর্শ দিবেন সেটা শোনার জন্য আসলে উৎসুক হয়ে আছে আর কি। ধন্যবাদ। উম, ঠিক আছে। প্রথমত আমি যে অনুবাদ করি, যেটা বিদেশি কলাম, এটা মূলত রাজনৈতিক বা ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে করি। সেই ভাষা, সেই ভাষা খুবই স্টেরিওটাইপ এক ধরনের। সেখানেও ওই ঘুরে ফিরে একই ধরনের ভাষা। এখানে খুব বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই, যা আছে তাই। আর এখানে কোনো ফিকশন না, যেহেতু এটা একদম একটা ফরম্যাটে যায়, সেই ফরম্যাটের ভাষায়, সুতরাং এখানে অনুবাদ করার এটা বড় ধরনের কিছু না, এটা যে কেউ পারবে না বলে মনে হয়। সেকেন্ড হলো, আহ, আমি তুমি করে বলি তোমরা ছোট যাওয়া, তো সেটা হলো লেখা। মানে যদি যদি মনে মনে হয় যে আগ্রহ লাগে বা কাজ করতে বা জার্নালিস্ট হওয়ার ইচ্ছা থাকে, আমার মনে হয় যে কন্টেম্পোরারি ইস্যুতে নানা কিছু দেওয়া, এমন এমন না যে পলিটিক্স, এমন আছে যে লোকাল ইস্যুস, বাট এটার একটা ন্যাশনাল ইম্প্যাক্ট আছে, এটার একটা ইন্টারন্যাশনাল অ্যাপিল আছে। এমন বিষয় আছে অনেক ছোট ছোট লোকাল ব্যাপার, কিন্তু এটার ইন্টারন্যাশনাল অ্যাপিল আছে, ন্যাশনাল অ্যাপিল আছে। সেগুলো নিয়ে লেখা যেতে পারে 800 শব্দের। এবং অনেকের ধারণা কি, আমাদের প্রবলেম হয় কি, আমরা যখন কথা বলি, আমি নিজেও, যে আমরা যখন কথা বলি এটা আমরা খুবই স্পন্টেনিয়াস থাকি, খুবই সুন্দরভাবে সুন্দরভাবে। কিন্তু যখন আমার সামনে মাইক্রোফোন দেওয়া হয় বা যেটা ক্যামেরা ফোকাস করা হয়, তখন আমি শক্ত হয়ে যাই। তখন আমায় খুবই ভাষা হাতড়াই বা আমি শব্দ তালাশ করি, নানা কিছু হয়ে যায় তখন। লেখার বিষয়টাও তাই। লিখতে গেলে আমি দেখছি আমাদের প্রমিত শব্দ চয়ন এগুলা বেছে বেছে, তখন হয় কি যে আমি যেটা বলতে চাচ্ছিলাম ইজিলি, খুবই লুসিড ওয়ার্ডে বলি বা সম্ভব, সেটা তখনও ওই একদম বইয়ের ভাষা। তো কোনো কন্টেম্পোরারি কোনো সমস্যা নিয়ে যদি কেউ লেখে নতুন কেউ, আমি খেয়াল করছি যে সে হয়তো তার এই পরিপ্রেক্ষিতে ভূতাপেক্ষ অমুক তমুক কিছু বলে টুলে সে একটা প্রবন্ধ টাইপের কিছু লিখে। প্রবন্ধ, সেটা জার্নাল হতে পারে, কিন্তু ডেইলি নিউজ পেপার
এইটার মেজাজটা খুবই সহজ এবং মাথায় রাখা, যে খুব কম পড়াশোনা জানার লোক সে পড়বে, এইটা মাথায় রেখে তার জন্য সহজ বুদ্ধ করে তোলা। আহ, এটা যদি কেউ যদি রিপোর্টিং জায়গায় আসতে চায়, রিপোর্ট করতে চায়, রিপোর্টিং তো একেবারেই ইয়ে নাই। আর বিশেষ করে যদি সাধারণ রিপোর্ট হয়, মারামারি বা কোনো ইভেন্ট, ঘটনা, অ্যাক্সিডেন্ট, এগুলা বর্ণনা ওই একই ফরম্যাট। দুজন সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, দুজন মারা গেছে, আহত কয়েকজন হাসপাতালে রয়েছে। তারপরে পুলিশ কর্মকর্তা উনি বলেন, তিনি বলেন, তিনি আরো বলেন, এগুলো বলে টলে শেষ। আর যদি এটা ইসে চলে যায়, সে এটা যদি অর্থনীতি কেন্দ্রিক রিপোর্ট হয়, যে কোনো স্ক্যাম হয়, 200 কোটি টাকা হয়তো রিজার্ভ মানি কিভাবে সরাইছে, এটা ইনভেস্টিগেটিভ, ওইটার ভাষার সাথে এই অ্যাক্সিডেন্টের ভাষা মিল হবে না। ওইখানে কিছু ইকোনমিক টার্ম আসবে, নানা ধরনের ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার এখানে যাবে, সুতরাং তার ভাষা আবার একরকমের। আবার যেই জার্নালিস্টটা বিনোদন বিনোদন কভার করে, বিনোদনের ভাষাটা আলাদা রকম হয়ে যায়। এখন তুমি যদি চাও যে আমি কলাম লিখতে চাই বা আমি একজন কলামিস্ট হতে চাই, আমি কমেন্ট্রি লিখতে চাই, তাহলে আমার মনে হয় যে দেশি বিদেশি, বিশেষ করে বাংলাদেশের, ইন্ডিয়া, পাকিস্তানের তিনটা বোর্ড মোটামুটি, আর বাংলাদেশের, এদের কলাম গুলা, এবং ওই যে বিষয়টার উপর লিখবা তুমি, ওই বিষয়ের উপর ডিরেক্ট ঢুকে যেতে হবে, কোনো ওই ভূমিকা টুমিকা দেওয়ার দরকার নাই। ওই যে বহু মানে ওয়ান্স আপন এ টাইম বলে টলে একটা ওটার তো কোনো দরকার নেই। যেই পয়েন্টে আমি কথা বলবো ডিরেক্ট সেই পয়েন্টে ঢুকতে হবে, এবং মাথায় রাখতে হবে 800 শব্দের ভিতরে আমি শেষ করবো ইন জেনারেল। লং রিড হলে ভিন্ন আছে, এরকম নাই তা না, অনেক অনেক বিষয় চলে আসছে। কিন্তু এটা শেষ করতে হবে, মাথায় রাখতে হবে 800 শব্দের বেশি আমি যাবো না। 800 শব্দের বেশি আমাকে মাথায় রাখতে হবে। আমার রিডাররা এখন আহ, আহ, মূলত মোবাইল বেসড, এবং এরা দীর্ঘ সময় দেওয়ার টাইম এদের হাতে নাই। এরা ওই যে আগের দিনের পুরোরা চশমা টশমা দিয়ে পত্রিকা নিয়ে বসতো, সকালে মেলা দুটো মুড়ি খেয়ে যে দীর্ঘ সময়, ওই টাইম তার কাছে ফিঙ্গার চলে। এবং এই যে নতুন জেনারেশন, এরা তো আরো ছোট চায়, আরো ছোট চায়। এদের রিডিং এর কোনো টেক্সটে আটকা রাখতে হলে স্ট্রং লেখা না হলে এরা এরা স্কিপ করে চলে যায়, refuse করে। ফলে 1000 শব্দের কম, 800 হলে ভালো হয়, এরকম একটা ইস্যু ভিতরে যে কোনো বিষয় নিয়ে লেখা, এর ভিতরে লেখা সম্ভব, এর ভিতরে সব কথা বলা সম্ভব। এটা নিয়ে করা যেতে পারে, স্থানীয় সমস্যা নিয়ে করা যেতে পারে। আহ কথার কথা এখন যদি পলিটিক্স এর কথা বলি, এই পলিটিক্যাল চেঞ্জ হয়েছে দেশের ভিতরে, যে রেজিম চেঞ্জ হয়ে গেছে, রেজিমের চেঞ্জের কারণে অনেক জায়গায় লোকাল এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, যেটা সারা দেশের একটা রিফ্লেকশন হিসেবে কাজ করে। আমি যদি বলি যে লোকটা খুলনায় আছে, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, ছোট্ট একটা কেস স্টাডি দিয়ে সেটা বলতে পারে, তখন হলে আমি দেখলাম এরকম একটা আদালত হয়েছে, এবং সেখানে পুলিশ কোনো রেসপন্স করলো না। তারপরে সে একজন রাজনৈতিক নেতার কাছে যেতে পারছিল, রাজনৈতিক নেতার দৌড়ের উপরে সে লাপাত্তা, কাউরে পাওয়া যাচ্ছে না। সুতরাং এটার ভিতর দিয়ে তখন একটা জাতীয় ছবি, জাতীয় ন্যাশনাল যে অবস্থা, তার একটা ছবি এটা ছাপা যেতে পারে। বন্যা, নানা ডিজাস্টার হতে পারে, ডিজাস্টার নিয়ে লিখতে পারে। আসলে সাবজেক্টের কোনো অভাব নেই, কে কি নিয়ে লিখবে সেটা মানে দৃষ্টিভঙ্গিটাই একটা ব্যাপার। মানে আপনার আমার চারপাশে প্রচুর সাবজেক্ট,
চাইলেই দেখা যায়। এটা ডেইলি ইসের কথা বলছি। আর যদি কেউ ফিকশনের দিকে যেতে চায়, লিখতে চায়, যে ছোট গল্প বা ইয়ে লিখতে চায়, তাহলে হলো লিখে ফেলতে হবে। আর লেখার চাইতে বড় কথা, ফিকশনের দিকে গেলে কোনো কথা নেই, তাকে ফিকশনই পড়তে হবে। ফিকশন না পড়লে সে ওই ফরম্যাট বুঝতে পারবে না। আম, তখন লিখতে, ওই যে হুমায়ুন আহমেদ বলিবার যত বড় লেখক যাদের কথা আমি পড়ে দেখছি এনাদের, ওনারা প্রচুর পড়তো। আসলে পড়লে তখন ডেলিভারি দেওয়া সম্ভব হয়। আমার নিজের দেখা ঘটনাগুলাই আমি যখন ডেলিভারি দিব, কোন ফরম্যাটে দিব সেটা কোনটা, আম, ওই সমস্ত লেখকদের ভিতর দিয়ে আমি বুঝতে পারবো। ফিকশন লিখতে গেলে আমি সাজেস্ট করি শীর্ষেন্দু। খুবই খুবই মানে এই মুহূর্তে শীর্ষেন্দু হচ্ছে অনেক ন্যারেটর, খুবই ডিটেইল করে, যে কোনো দৃশ্যরে খুব ডিটেইল করে। একটা দিন দুই ভাগ করে একটা পরিবার খাচ্ছে, মানে চার চার ভাগ করে একটা চারজনে নিয়ে খাচ্ছে ডিমের, কাটার পরে কুসুমটা কেমন লালা লাল আভা হয়ে আসলো। এই যে এই বর্ণনার উপর হয়তো দুই দুই পৃষ্ঠা চলে গেছে, কিন্তু মনোটোনাস না, মানে আটকায় রাখে না। এটা শেষ সুন্দর শিখাবে। আর কি বলবো, প্রবন্ধ লিখতে গেলে তো অন্য কিছু, তাও লেখা, আপনি লেখেন এবং আমাকে দেন। আমি কথা দেবো না যে আমি ছাপবো, কিন্তু আমি কথা দেবো যে আমি সর্বোচ্চ ইয়ে করবো, ছাপবো। একদম না পারলে ছাপবো। আমাকে দেন। আমার স্যার, আমার ফোনটা বোধহয় বন্ধ হয়ে যাবে, এটা আচ্ছা, সিগন্যাল হ্যাঁ। হচ্ছে, চার্জ শেষ হয়ে গেছে। কিন্তু আমি আমার ইমেইলটা ওদের দিয়ে দিয়ে, কেউ যদি হ্যাঁ, হ্যাঁ, লিখতে নিশ্চয়। চায় সাহিত্য বা কবিতা হলে আমার জন্য একটু জটিল হবে, কারণ ওইটা ওই সেকশনের সাথে আমি নাই। এবং তারপরেও আমি, অসুবিধা নেই, কিন্তু আমি চাই যে তারা সাহিত্য বাইরে যদি কন্টেম্পোরারি কোনো শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থাপনা বা ইউনিভার্সিটির যে সমস্যা আছে সেই সমস্যা নিয়েও তারা লিখতে পারে, নানা কিছু নিয়ে লিখতে পারে। হুম। আর দাওয়াত থাকলো সবাইকে। আমি ঢাকায় 10টা থেকে এই রাত পর্যন্ত থাকি, শুক্রবার বাদে। অফিস হলে ভালো হয়, আমাদের কথা বলা সহজ হয়। আর বাসায় দাওয়াত পরে দেবো, আমার অফিসে আসার পরে তার সাথে যাবার পরে তখন বলবো চল বাসায় যাই। এই, ঠিক আছে। আচ্ছা। আমার অনেক মনে হয় শেষ হ্যাঁ। হ্যাঁ, আফিয়া, তুমি শেষ করো। আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই, আর আমাকে স্যার বলার দরকার নেই। আমরা একই হাওয়া মাটির ধুলোর মানুষ। আসলে আমার একটা আপনাদের, অভ্যাস আছে, আমরা ভাই। কলেজে থাকতে প্রচুর আপনাদের কথা শুনেছি, পরে একসাথে বসে দু একটা জায়গায় কাজ করার সুযোগ হয়েছে। থাকলে ভালো। আপনারা নানান ভাবে আমাদের এই শিক্ষার্থীদের জন্য সাহস, কারণ এই যে একদিকে যে ছুটছে মানুষ, পড়াশোনা, বিসিএস, এটা সেটা, তার বাইরে থেকে ওরা নিয়মিত সময় বের করে এই ধরনের পাঠচক্রে এটা সেটা সময় দেয়। নতুন এবং এই সময়গুলো যে জেনারেশন বৃথা যায় না তার প্রমাণ তো আপনারা। না, বলতো না। তবে আমি এদের নিয়ে এত আশাবাদী যে নতুন জেনারেশন এরা একদম আমূল চেঞ্জ হয়ে গেছে। নতুন যেসব অফিসার গুলো দেখি, নতুন যারা জয়েন করছে, নতুন বিসিএস ক্যাডার, অপূর্ব, মানে পার্সোনালিটি আলাদা। এ ঘুষ এ ঘুষ এরা ঘুষ খোর হিসেবে হয়তো তৈরি করবে ওই বুড়ো গুলা, কিন্তু এ ঘুষ খাওয়া ছেলে না, এর ওই পার্সোনালিটি না। নতুন যে ছেলেগুলো যাচ্ছে এরা মারাত্মক রকম, এরা এরা চেঞ্জ করে রিয়েলি চেঞ্জ করে ফেলবে সব। তো ছেড়ে দেই আজকে আমরা, মনে হয় স্যার। জি, জি। জনাব সাইফুদ্দিন না, আহমেদ স্যার, আপনাকে অনেক ঠিক আছে। ধন্যবাদ আপনার জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনার খুব ভালো লাগলো। আপনার বক্তব্যের মাধ্যমে আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, যা আমাদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করেছে। আপনার মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাদের জন্য। আহ
ঠিক আছে, আমরা বের হয়ে যাই, আমার জি, ফোন বন্ধ হবে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ। ধন্যবাদ, এবং আচ্ছা। সবাইকে এখানে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আহ সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। তোমরা একটু খানিক থাকো 2 মিনিটের জন্য। ভাই অনেক ধন্যবাদ। আচ্ছা, ওই আমাদের পরবর্তী দিনে কথা বলবেন লিটন স্যার। ওনার বিষয়বস্তুটা আমি একটু বলে দিই। উম, সাহিত্য, সংস্কৃতি ও অপরাপর ক্ষেত্রে বজ্রবিদ্যা, ওয়েস্ট স্টাডিজ ইন লিটারেচার কালচার অ্যান্ড বিয়ন্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা যত খটমটে লাগবে ততটা কিন্তু আলোচনায় খটমটে লাগবে না, কঠিন লাগবে না, কারণ আমরা এই সব কিছুর মধ্যেই কিন্তু বাস করি। উই লিভ ইন লিটারেচার, উই লিভ ইন থিওরি। আমাদের চারপাশটার যত সব ঘটনা ঘটে যাচ্ছে, বিশেষ করে এই যে এখনকার সময়ে, আহ, তত্ত্ব পড়ার দরকার নাই, তত্ত্ব বা বই। আমরা যে ব্যস্ততার ভেতর দিয়ে যাই, আমি প্রায় বলি যে আমাদের পক্ষে বই পড়া হয়ে ওঠে না। বই সংগ্রহ করে রাখতে হবে, কোনো সময় অখণ্ড অবসর মিলবে আমাদের, পড়তে পারবো। কিন্তু এই যে যে ধরনের ব্যস্ততা বা জিনিসগুলোর সাথে আমরা যুক্ত হচ্ছি, আমি আজকে যদি এই টেকনিক্যাল এরর না থাকতো, সাউন্ড, তোমরা মোটামুটি খুব ভালোভাবে বুঝতে পারতে। আমার কাছে অনবদ্য লেগেছে ওনার আলোচনা। এবং উনি এরকম ছোট্ট একটা মফস্বল শহর থেকে উঠে গিয়ে উনি কিন্তু প্রথম আলো পত্রিকার সহ সম্পাদক। এবং তোমরা আম, আবুল মকসুদ, আহ, ওনার কলাম পড়নি আমরা আগে? প্রত্যেক ইসে আবুল মকসুদ আহমদ, আসিফ নজরুল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ওনাদের লেখার জন্য আমরা অপেক্ষা করতাম ছাপা প্রথম আলো কাগজে। তো ওই আবুল মকসুদ আহমেদের জায়গাটা কিন্তু রিপ্লেস করেছেন শারফুদ্দিন ভাই। উনি একেবারে সাদামাটা মানুষ, মানুষের সাথে মিশে যান, কিন্তু ওনার যে উম, মানে জ্ঞানের জায়গায় বা ওনার যে পৃথিবীটাকে দেখার জায়গায় ওনার যে দর্শন, সেটার ভার অনেক। তো তোমরা ওনার লেখালেখির সাথে পরিচিত হতে পারো। এবং আম, আমাদের বা তোমাদের শুধুমাত্র যে পড়াশোনা করে অনেক বড় কিছু হতে হবে মানুষ পারে, তাই না? প্যাশনকে ভালো হওয়ার মতো জায়গা আসলে উম, নেই। সেই জায়গাগুলোতে যে মানুষগুলো আহ, যুক্ত আছেন, তারা কিন্তু এই ধরনের চর্চার মাধ্যমে, এই যে নজরুল পাবলিক লাইব্রেরি গোপালগঞ্জ বা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এরকম এক একটা জায়গা থাকে। তো ঢাকায় বিউটি বোর্ডিং এ তোমাদের লিটন স্যার কিছুদিন আগে কাজ করছেন। আমার মনে হয় আজিজ সুপার মার্কেট নিয়ে এরকম একটা মেমোরি স্টাডিজ এর উপরে কাজ হওয়া উচিত। আমার কেবলই সেই কথাটা মাথায় এসছে। এই যে যে প্রত্যেকটা জায়গার এরকম কিছু জায়গা আছে যেখানে একজন বা দুইজন কিংবা 10 জন ভালো মানুষেরা জড়তেন, তারা কথা বলতেন, চা খেতে, আড্ডা দিতেন। এই আড্ডাগুলো অনন্য, সাধারণ জিনিস। আড্ডাগুলোকে বই হিসেবে আমরা দেখতে চাই। তো আমাদের সেই জায়গাগুলো ছোট আকারে হলেও এখনো চালু রেখেছি আমরা। মশিউর ভাই সেটা বারবার চেয়েছেন। আমরা মশিউর ভাইয়ের জন্য না, আমরা আমাদের জন্য এই চর্চাগুলো যেন ধরে রাখি। আর প্রকৃতি বীক্ষণে এবারও খুব ভালো মাপের এবং ভালো মানের লেখা পেয়েছি আমরা। তোমাদের লেখাগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় মাপের লেখা, আমি সেটা মনে করি। আম, তো যারা লেখন, লেখো, লেখাটা খুব গুরুত্বপূর্ণ। আজকের এই অভিজ্ঞতা লিখতে পারো। যে কোনো সময় নিজের লেখাটাকে কিন্তু লিখে রাখতে হয়। আম, বই পড়ার পাশাপাশি যতটুকু পারো লিখবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে। তো সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে আগামী
15ই মার্চ স্যার সময় দিয়েছেন, উনি ওই দিন কথা বলবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উনি কথা বলবেন, সাহিত্য সংস্কৃতি এবং বজ্রবিদ্যা। ঠিক আছে, ভালো থেকো সবাই, খুব সাবধানে থেকো। আহ আসসালামু নিরাপদ আলাইকুম। থেকে নিরাপদ থেকে যেন সবাই পড়াশোনা করতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জি স্যার, আপনিও ভালো থাকবেন। শুভকামনা রইল। অশোক, মাহমুদুল হাসান, বিবেক, যারা লেখো, পিকলু, যারা লেখো, আমি তাদের জন্য আমি মনে করি আজকের সেশনটা খুব ভালো ছিল এবং তোমরা ওনার সাথে নানান ভাবে যুক্ত হতে পারো। জি স্যার। আপ- আচ্ছা, আপ- মেইল আমাদের কাছে আছে, যদি আপনি আপনার কাছে যদি থেকে থাকে যদি একটু কাইন্ডলি শেয়ার করলে আমাদের জন্য ভালো হ্যাঁ হয়। হ্যাঁ, আমি আমি এইখানেই শেয়ার করে দিব। দিতে পারেন স্যার। আচ্ছা, আমি এক্ষুনি দিচ্ছি। ওনার কাছে লেখা পাঠাবেন নিঃসংকোচে। উনি উনি পড়েই তোমাকে বলে দিতে পারবেন যে উনি ছাপবেন কিনা। কারণ, আম, আমার তো প্রথম আলোতে 2টা লেখা আসলো, মশিউর ভাইয়ের মনে হয় 2টা বা 3টা এসছে। তো উনি পড়েই বলে দিয়েছেন যে ভাই এটা ছাপবো আমি। তোমাদের লেখাগুলোকে কিন্তু উনি ওইভাবেই গুরুত্ব দিবেন, আমরা শিক্ষক বলেই গুরুত্ব দেন তা না, তোমাদের লেখাগুলোকেও ওনারা গুরুত্ব দিবেন। এই বয়স থেকে বিশ্বাস করো আমরা কিন্তু লিখবো এটা ভেবেছি শিক্ষক হওয়ার পরে। কারণ আমাদেরকে ভাবানো হয়নি, আমাদের বিভাগে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার বা সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, আমাদের দেশের বড় একটা মুশকিল হয়েছে কি, আমাদের শিক্ষকদের মানে ভারী ভারী অনেক অর্জন আছে, কিন্তু সে অর্জন দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে যুক্ত করতে পারি না। তো সেটা সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের বেলায় আহ হয়নি, কারণ তিনি বাংলায় লিখেছেন বলে, তাই না? তো ভাষা নিয়ে কোনোভাবে ভাষা নিয়ে নিজের ভেতরে হীনমন্যতা রাখবে না। বাংলায় তুমি যদি লিখতে পারো, আমি অনেস্টলি আমি ইংরেজিতে তুখোড় লিখতে পারি, আমার সেটা বিশ্বাস আর কি। কিন্তু আমি যখন ফেসবুকে কিংবা আমার মনে হয় যে আমি যখন অন্য কারো জন্য লিখবো, বা আমার নিজের যখন মনে হয় যে এটা একাডেমিক লেখা না, যেটা একাডেমিক না, মানে যেটা আমার দরকারের না, যেটা আমার দরদের জায়গা, সেই জায়গায় আমি বাংলা নিয়ে লিখি। তো সিরাজুল ইসলাম চৌধুরী স্যার এখানে আমার খুব বড় একটা অনুপ্রেরণা। ওনার লেখা পড়ে দেখবে কি ঝরঝরে সহজ, ওনার মতো সুন্দর সুপাঠ্য গদ্য বাংলা সাহিত্যে খুব কম আছে। আমি প্রায় অনেক শিক্ষার্থীকে বলেছি যে সৈয়দ শামসুল হকের গদ্য, আহমদ সাফার গদ্য আর সিরাজুল ইসলাম চৌধুরীর গদ্য তোমরা একটু দেখো। অন দা আদার হ্যান্ড, হুমায়ুন আজাদের গদ্য কিন্তু বেশ বেশ পরিণত পাঠক না হলে ধরা সম্ভব হবে না। কিন্তু সিরাজুল ইসলাম চৌধুরীর গদ্য দেখবা কি লুসিড লিখবে, কোনো রেফারেন্স ছাড়াই লিখবে, মানে রেফারেন্স দিতেই হবে। ভূ রাজনীতি বলতে অমুকে এই ডেফিনিশন দিয়েছেন, তাই না? বা লেখার মধ্যেই অরুন্ধতী রায়কে আনতে হবে, দরকার নেই, তুমি লিখবে কোনো কিছু ছাড়াই লিখবে, কারণ তুমি নিজেই তাত্ত্বিক, এটা মাথায় রাখতে হবে আমাদের। সিরাজুল ইসলাম চৌধুরী স্যার তো বোধহয় সমকালে নিয়মিত লিখেন এখনো। হ্যাঁ, এখনো নিয়মিত লেখেন। বুঝছেন? প্রত্যেকের তো একটা ইডিওলজিক্যাল জায়গা আছে, তো ওনার ওই সমকালের সেই প্রথম দিকের যেসব মানুষেরা, তাদের সাথে ওনার একটা ইয়ে ছিল, উনি সমকালের জন্য লেখা চালু রেখেছেন। ঠিক আছে, সবাই ভালো থেকো। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ শারফুদ্দিন আহমেদকে শোনার হ্যাঁ, সুযোগ। ভালো ঠিক আছে, ভালো থেকো সবাই। থাকবেন। হ্যাঁ, আনন্দ স্যার, ভালো থাকবেন স্যার। হ্যাঁ। আফিয়া ধন্যবাদ, ইমরানকে অনেক ধন্যবাদ। ইমরান অনেক পরিশ্রম করেছে। সবাই ভালো থেকো। আদাব স্যার।